ওয়েলকাম টু স্টাডি লাভার চ্যানেল। স্টাডি লাভার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। চলো প্রত্যেক দিনের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ টপিক জানবো। সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। আমরা প্রত্যেকেই জানি যে দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে আছে বহিজাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এবং দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। তো চলো এই যে দুই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় আসা মতন কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমরা এই ভিডিওটির মাধ্যমে কিছু কিছু চিত্রের সহ জানবো। চলো দেখি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে কী কী শর্ট কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, কোন প্রক্রিয়ায় ভূমিভাগের হ্রাস ঘটে? অর্থাৎ কোন প্রক্রিয়ায় ভূমিভাগের উঁচু থেকে নিচু হয়ে যায়, সেটা হচ্ছে অবরোহণ, অর্থাৎ ভূমিভাগটি ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, কোন প্রক্রিয়ায় স্থলভাগের নিচু ভূমি ভরাট হয়ে যায়? অর্থাৎ কোনো জায়গায় যদি নিচু হয়ে থাকে তো সেটা এই প্রক্রিয়ার মাধ্যমে আর ভরাট মানে উঁচু হয়ে যাবে, সেটা হচ্ছে আহরণ প্রক্রিয়ায়, অর্থাৎ এই প্রক্রিয়া আহরণ করে। তারপরের প্রশ্ন, আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে কী বলে? অর্থাৎ শিলায় আবহবিকার হলে সেই যে চূর্ণ বিচূর্ণ হয়ে যে আলগা হয়ে যায়, সে আলগা শিলাচূর্ণকে কী বলা হয়? সেটাকে বলা হয় যে রেগলিত। আমরা যেহেতু বাস্তব চিত্রে দেখতে যাই, অর্থাৎ কোনো শিলায় যদি আবহবিকার হয়ে থাকে তো সেই শিলা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা যখন মূল শিলা থেকে আলগা হয়ে যায়, তখন এই আলগাপ্রাপ্ত শিলাটাকে আমরা বলব কি না? রেগলিত। পরের প্রশ্ন, ভৌমজল অর্থাৎ মাটির নিচে যে জল, এই জলের প্রধান উৎস কী? সেটা আমরা প্রত্যেকে হয়তো জানি কম বেশি, সেটা হচ্ছে বৃষ্টিপাত। অর্থাৎ বৃষ্টিপাতের মাধ্যমে সেই জল আস্তে আস্তে চুইয়ে চুইয়ে আমাদের ওয়াটার টেবিল বা ল্যান্ড সার্ফেস চুইয়ে চুইয়ে একদম কি আমাদের গ্রাউন্ড ওয়াটারকে সম্পৃক্ত করে তোলে, অর্থাৎ কি ভৌমজলকে সম্পৃক্ত ও ভরাট করে তোলে। এরপরে প্রশ্ন, যে একটি অপ্রবেশ্য শিলার নাম লেখো। অর্থাৎ যে শিলায় প্রবেশ করতে পারে না, কি প্রবেশ না জল, সেটা হচ্ছে সিলেট। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে সিলেট শিলার মাধ্যমে কোনো জল এপাশ থেকে ওপাশ পাস হতে পারে না, অর্থাৎ এই শিলাটা এতটাই স্মুথ যে জল প্রবেশে বাধাহীন হয়ে দাঁড়ায়। এরপরে প্রশ্ন, যে দুটি অপ্রবেশ্য শিলার মধ্যবর্তী প্রবেশ্য শিলা স্তরকে কী বলে? অর্থাৎ দুই প্রান্তে দুটি যদি অপ্রবেশ্য শিলা এবং মধ্যে যদি প্রবেশ্য শিলা আসতো তাহলে কী বলা হয়? সেটা হচ্ছে আবদ্ধ আকুইফার, অর্থাৎ জল বাইরে কোনো মতেই বেরিয়ে যেতে পারে না। সোয়ালো হল ফ্রান্সে কী নামে পরিচিত? সেটা ফ্রান্সের সচ নামে পরিচিত। ভারতের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায়? সেটা হচ্ছে আরাকু ভ্যালু অঞ্চলে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যালাগমাইট, যেটা কাস্ট ভূমিরূপ অঞ্চলে একটা উল্লেখযোগ্য ভূমিরূপ। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? সেটা হচ্ছে চিল্কা হ্রদ। আমরা প্রত্যেকেই জানি যে সেটা আমাদের কোথায় অবস্থিত, যে উড়িষ্যায়, যেটা ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা যদি দেখি চিল্কা হ্রদের গুরুত্বপূর্ণ একটা ছবি। এরপরের প্রশ্ন, উপহ্রদকে বেষ্টন করে থাকা বাঁধকে কী বলা হয়? অর্থাৎ উপহ্রদকে যে বাঁধ বেষ্টন করে থাকে তাকে আমরা কী বলবো না? তো স্পিট বলে। তারপরে প্রশ্ন, বৃত্তাকার প্রবাল প্রাচীরকে কী বলে? অর্থাৎ প্রবাল প্রাচীরটা কি আমরা জানা দরকার, সেটা হচ্ছে সমুদ্রের তলে বিভিন্ন কোরাল দ্বীপ, মৃত কোরাল দ্বীপ, সেটা আস্তে আস্তে সঞ্চয়ের মাধ্যমে যে দ্বীপ গঠন করে সেটা হচ্ছে প্রবাল প্রাচীর। তো যখন বৃত্তাকার আকার ধারণ করবে সেটাকে আমরা কী বলবো? অ্যাটল। আমরা চিত্র আকারে যদি দেখতে যাই, অর্থাৎ সমুদ্রের তলে দেশে এরূপ বৃত্তাকার অ্যাটল সৃষ্ট হয়ে থাকে, যেটা প্রবাল প্রাচীরের ফলে সৃষ্ট। এরপরে প্রশ্ন, সর্বাধিক কার্যকারী বহির্জাত শক্তির নাম কি? অর্থাৎ বাইরের শক্তির মধ্যে সবথেকে কার্যকারী, হিমবাহ, বায়ু যাই বলি না কেন, সবথেকে শক্তিশালী হচ্ছে নদীর কাজ। অর্থাৎ নদী খুব আমাদের চোখের সামনে বাস্তবে অনেক কিছু কাজ ক্ষতি করে ফেলে। আমরা যদি দেখতে যাই যে বর্ষাকালে এইরূপ ধ্বংসপ্রাপ্ত করে থাকে নদী। এরপরে প্রশ্ন, কোন প্রক্রিয়ায়, এটা বানানটা ভুল আছে, প্রক্রিয়ায় হবে, ভূমিরূপের কোনো পরিবর্তন হয় না? সেটা হচ্ছে পর্যায়ন, না উঁচু হয় না নিচু হয়, তা সমান থাকে। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত ভূমিরূপকে কী বলে? অর্থাৎ যেটা স্বাভাবিক ক্ষয়চক্র হবে, শেষ পর্যায়ে যেটা ভূমিরূপ গঠবে সেটা হচ্ছে সমপ্রায় ভূমি, অর্থাৎ প্রায় সমানে পরিণত হবে। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কী দেখা যায়? সেটা হচ্ছে ইনসেলবাজ, অর্থাৎ মরু ক্ষয়চক্রের বালির সেটা আস্তে আস্তে সঞ্চিত হয়ে বালির ঢিপি গঠন করে, যেগুলোকে আমরা বলবো ইনসেলবাজ, যার চিত্র ঠিক এই রকম, অর্থাৎ বালির ঢিপি। এরপরে প্রশ্ন, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক কাকে বলে? এই গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক বলা হয় হ্যাককে। পরের প্রশ্ন, ভূমিরূপ
হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণার প্রবর্তককে? এই ধারণার প্রবর্তক হলেন উইলিয়াম ডেভিস মরিস, যাকে আমরা শুধু ডেভিস নামেও জানি। পরের প্রশ্ন, ডেভিসের ক্ষয়চক্র মতবাদে কোন পর্যায়ে মনোডক দেখা যায়? অর্থাৎ ক্ষয়চক্রের 3টি পর্যায়ের মধ্যে শেষ পর্যায়ে, অর্থাৎ কি কোন পর্যায়ে? সেটা হচ্ছে বার্ধক্য পর্যায়ে মনোডক দেখতে পাবো, অর্থাৎ কি ওল্ড স্টেজে। পরের প্রশ্ন, পেডিপ্লেনেশনের ধারণার অবতারণা প্রথম কে করেন? এই পেডিপ্লেনেশন ধারণার প্রথম অবতারণা করেন বিজ্ঞানী কিং। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের ফলে কি গঠিত হয়? সেটা হচ্ছে নদী মঞ্চ গঠিত হয়, অর্থাৎ নদী শেষ অবস্থা থেকে আবার যদি পুনর্যৌবন লাভ পায় তাহলে নদীতে মঞ্চ তৈরি হবে, অর্থাৎ স্টেজ অফ রিভার তৈরি হয়। ডেভিস কবে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন? সেটা হচ্ছে 1899 সালে তিনি এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন। পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের লবণাক্ত জলের হ্রদকে কি বলে? যে মরু ক্ষয়চক্রের লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার স্টাডি লাভার চ্যানেল। যদি বন্ধুরা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। আজকে এখানে থাক, পরবর্তীতে আমরা আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকে এখানে ধন্যবাদ।